আমরা শুনতে পাচ্ছি তৃতীয় আরেকটি ভাষা বাধ্যতামূলক করা হয়েছে। হাসপাতাল নিজেই রোগীর আর চিকিৎসা কি করবে? আমাকে 2 মিনিট বাড়িয়ে দেবেন স্পিকার, কারণ আমি সরকারি দলেরও না বিরোধী দলেরও না, কোন দলের চিফ ভিপি আমার দায়িত্ব নিতে চান না মাননীয় স্পিকার। আমি আপনার স্পেশাল ডিসক্রিশনের দিকে তাকিয়ে আছি মাননীয় স্পিকার, 2 মিনিট আমাকে বাড়িয়ে দেবেন। সেই ইউনিয়নগুলো রাজাপুর, রানীদিয়া, কাকুরিয়া, ধোবাজাইল, ধামাউড়া কিংবা তেলিকান্দি, জয়দরকান্দি, ফতেপুর, পরমান্দপুর, বড়িছড়া, হরিপুর, সাইটবাড়িয়া অবস্থা নিতান্তই খারাপ। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, যখন যেই সরকার ক্ষমতায় থাকে তারা আশা করে বিরোধী দল তাদের কিছুটা হলেও প্রশংসা করবে। সেজন্য আমরা লক্ষ্য করি 212 জন সংসদ সদস্য সরকারের প্রশংসা বা স্তুতিমূলক বক্তব্য দিলেও সরকার ব্যাকুল হয়ে বিরোধী দলের দিকে তাকায় এবং প্রশ্ন করে, আমাদের এই বাজেট সম্পর্কে একটাও কি ভালো কথা বলবার নাই? সেই কারণেই মাননীয় স্পিকার, আমি একটু পজিটিভ কথা দিয়ে আজকে আমার বক্তব্য শুরু করি। আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কারণ তিনি নিত্য প্রয়োজনীয় এবং কৃষি পণ্যের উপর উৎসে কর কমিয়েছেন। 5%, 2% এবং 1% হারে যেটা উৎসে কর ছিল সেটাকে উনি 0.5% নামিয়ে এনেছেন, এবং যে কারণে চাল, ডাল সহ যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমাদের কিনতে হয় সেগুলোর দাম কমবে বলেই আমি আশা রাখি। এইবার মাননীয় স্পিকার, আমি একটা গল্পে আসি। একজন সংসদ সদস্য, ওনার নাম ধরে নিলাম মফিজ, সেই বেচারার মাসে বেতন 1,76,000 টাকা। এর বাইরে তার কোনো গার্মেন্ট ব্যবসা নাই, তার কোনো ইয়াবা ব্যবসা নাই, তার কোনো অস্ত্রের ব্যবসা নাই, তার কোনো অবৈধ ব্যবসা নাই, কিন্তু তার স্বপ্ন হলো ঢাকা শহরে 3 একর জায়গার উপরে প্রাসাদোপম বাড়ি তৈরি করে সামনে একখানা সুইমিং পুল নিয়ে সেখানে হরিণ এবং ম্যাকাও পাখি পুষবার। কিন্তু মাননীয় স্পিকার, তার এই 1,76,000 সৎ পয়সার টাকায় কি ঢাকা শহরে 3 একর জায়গায় প্রাসাদোপম বাড়ি তৈরি করা সম্ভব নয়। ঠিক একইভাবে মাননীয় স্পিকার, যখন 9,38,000 কোটি টাকার বাজেট আসে তখন আমরা বুঝতে পারি এই বাজেটটি কিভাবে বাস্তবায়িত হবে। এর মধ্যে মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা, ঘাটতি 2,43,000 কোটি টাকা। এনবিআর এর ঘাড়ে দেয়া হয়েছে 6,04,000 কোটি টাকা উত্তোলনের দায়, যেটা মোট আয়ের 86.9%। যদি 2025-26 অর্থ বছরের দিকে তাকাই মাননীয় স্পিকার, আমরা দেখব এপ্রিল পর্যন্ত 3,26,000 কোটি টাকার বেশি এনবিআর আদায় করতে পারে নাই। সেই এনবিআরকে যদি আমরা 3 লক্ষের দ্বিগুণ 6 লক্ষ কোটি টাকা আদায়ের দায় চাপিয়ে দেই, এনবিআর এর পক্ষে কি করে সেটা আদায় করা সম্ভব আমার মাথায় ঢুকে না। তাহলে যে 2,43,000 কোটি টাকার ঘাটতি বাজেট, এনবিআর যদি 6 লক্ষ কোটি টাকা তুলতে না পারে কর হিসেবে, সেই ঘাটতি আরো বাড়বে। আর ঘাটতি মেটানোর রাস্তা আছে মাত্র 2টা। এক হলো দেশের ব্যাংক থেকে ঋণ নেয়া, 2 হচ্ছে বিদেশ থেকে ঋণ বা অনুদান নেয়া। দেশের ব্যাংকিং খাত থেকে ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,12,000 কোটি টাকা। এনবিআর তার লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হলে ঘাটতি বাড়ার সাথে সাথে ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার পরিমাণও বাড়বে। আর সরকার যখন ব্যাংকিং খাত থেকে ঋণ নেয় মাননীয় স্পিকার, যাদের অর্থনীতির ব্যাপারে ন্যূনতম ধারণা আছে তারা সকলেই বুঝতে পারবে যে তখন ব্যক্তি খাতে ঋণের পরিমাণ অটোমেটিক্যালি কমে যায়। 25শে নভেম্বর 2025 প্রথম আলোর খবর বলছে, বিনিয়োগে এতটা মন্দাবস্থা আগে দেখেনি বাংলাদেশ। জ্বালানি সংকট, আর্থিক খাতের দুরবস্থা, উচ্চ সুদ হার, উচ্চ মূল্যস্ফীতির সাথে যুক্ত হওয়া অস্থিরতা ও অনিশ্চয়তা সবকিছুই ভূমিকা রেখেছে। অথচ অর্থনীতি যে গর্তে পড়েছে সেখান থেকে তুলবার জন্য বিনিয়োগ ছাড়া সরকারের হাতে আর কোনো রাস্তা নাই। অর্থমন্ত্রী নিজেও সেটা উপলব্ধি করে বলেছেন, আমরা ঋণ নির্ভর বাজেট থেকে ধীরে ধীরে বিনিয়োগ নির্ভর অর্থনীতির দিকে যেতে চাই। কিন্তু বিনিয়োগের জন্য যে পরিবেশ দরকার তার কতটা বাংলাদেশ এনশিওর করতে পারছে? গ্যাস এবং বিদ্যুতের দুষ্প্রাপ্যতা, আমলাতান্ত্রিক জটিলতা, অবকাঠামোগত দুর্বলতা, ঋণ প্রাপ্তির সমস্যা, ঋণে উচ্চ সুদ পুরো বিষয়টিকে এতটাই জটিল করেছে যে ইজ অফ ডুইং বিজনেস বা ব্যবসা সহজীকরণের যেই
তালিকা বিশ্ব ব্যাংক প্রকাশ করে সেখানে 190টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 168তম। মাননীয় স্পিকার, এটা 2020 সালের পরিসংখ্যান, এরপরে নতুন পরিসংখ্যান পাওয়া যায়নি। যে দেশের সরকারি হিসেবে বেকারের সংখ্যা 26 লাখ আর বেসরকারি হিসাবে সেটা 1.25 কোটির ওপরে, সেই রকম একটা দেশে যদি বিনিয়োগের জন্য পর্যাপ্ত অর্থ না পাওয়া যায় কিংবা বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি না করা যায়, তাহলে কি করে নতুন কর্মসংস্থান তৈরি হবে আমি জানি না। সে কারণেই বাংলাদেশের প্রবৃদ্ধিকে জবলেস গ্রোথ হিসেবে চিহ্নিত করা হয়। মাননীয় স্পিকার, বিনিয়োগ যদি আমরা একপাশে সরিয়েও রাখি, ব্যাংকই বা ঋণ দেবে কোথা থেকে? ঋণ খেলাপিদের এই সংসদে দাঁড়িয়ে বলতে হচ্ছে বাংলাদেশে টোটাল মন্দ ঋণের পরিমাণ 6,44,000 কোটি টাকা। এর সঙ্গে যদি আপনি অবলোপন, পুনঃতফসিল করা এবং মামলার কারণে যে ঋণের টাকাটা আটকে আছে আদালতে, অর্থাৎ পেন্ডিং মামলা হিসাবে যেটা এখনো খাতায় তোলা হয় না অ্যামাউন্টটা, সেটা যদি আমরা যোগ করি, এই পরিমাণ গিয়ে দাঁড়াবে 11 লক্ষ কোটি টাকা, যেটা মোট ঋণের 59.73%। সুতরাং ব্যাংকগুলো চাইলেও সরকারকে বেশি সহায়তা দিতে পারবে না। এর বাইরে আর থাকে টাকা ছাপানো বা কেন্দ্রীয় ব্যাংক থেকে নেয়া, সেটাকে আমরা হাই পাওয়ার্ড মানি বলি মাননীয় স্পিকার, যেটা নর্মাল টাকার 5 গুণ বেশি শক্তিশালী হিসেবে কাজ করে এবং বাজারে মূল্যস্ফীতিকে অটোমেটিক্যালি উস্কে দেয়। মাননীয় স্পিকার, এবার আসি বিদেশি ঋণের কথায়। বাংলাদেশে বর্তমান সরকারের বৈদেশিক ঋণের স্থিতি $78 বিলিয়ন বা আর সরকারি বেসরকারি খাতের মিলিত বৈদেশিক ঋণের পরিমাণ $133 বিলিয়ন, যেখানে টোটাল জিডিপির পরিমাণ $510 বিলিয়ন। এইসব দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধের জন্য বাজেটে রাখা হয়েছে 13.59%, যেখানে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা এবং খাদ্য, এই 4টি খাত মিলে পুরো ব্যয় ধরা হয়েছে 29.74%। বিশ্বব্যাংক বা IMF যদি ঋণ দেয় তবে নিশ্চিতভাবেই শর্ত হবে কঠিন, তবে ঋণের সুদ হার হবে কম এবং লম্বা সময় ধরে পরিশোধের সুযোগ থাকবে। কিন্তু IMF বা বিশ্বব্যাংক যদি লোন না দেয়, তাহলে মাননীয় স্পিকার, অন্য দেশ থেকে যেমন চীন থেকে যদি আমরা ঋণ নেই, আমাদের সুদের হার হবে উচ্চ এবং দ্রুত সময়ে পরিশোধের চাপ থাকবে। সুতরাং বাজেট ঘাটতি মেটাতে 1,09,000 কোটি টাকার ওপরে যে বৈদেশিক ঋণ আর 1,12,000 কোটি টাকার দেশীয় ব্যাংক খাত থেকে ঋণের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, সেটা কতটুকু উপযোগী অর্থমন্ত্রী নিশ্চয়ই ভেবে দেখবেন। মাননীয় স্পিকার, উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগের স্থবিরতা, ব্যাংকের তারল্য সংকট, নতুন কর্মসংস্থান তৈরি না হওয়া, জিডিপির প্রবৃদ্ধি 6% থেকে কমতে কমতে 3.49% নেমে আসা, কোনোটাই অর্থনীতিতে ভালো বার্তা দেয় না। আমদানি রপ্তানির হিসাব বলে 2025-26 অর্থ বছরের প্রথম 10 মাসে বাণিজ্য ঘাটতি $22.21 বিলিয়ন, অর্থাৎ আমদানি অনেক বেশি কিন্তু রপ্তানি কম। মাননীয় স্পিকার, এখানে আরেকটা সুখবর অবশ্য আছে সরকারের জন্য। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য দেখা যায়, জুলাই থেকে এপ্রিল সময়ে বিনিয়োগ বৃদ্ধির অন্যতম প্রধান নিয়ামক মূলধনী যন্ত্রপাতি বা ক্যাপিটাল মেশিনারিজের আমদানি বেড়েছে 12.50%। এটি নিঃসন্দেহে বিনিয়োগ বাড়ানোর একটা ভালো ইঙ্গিত। মাননীয় স্পিকার, সরকারি হিসাবে দেশের সার্বিক মূল্যস্ফীতি এখন 10%-এর মতো। করমুক্ত আয় সীমা কিছুটা বাড়িয়ে 3,75,000 টাকা করা হয়েছে। কিন্তু মাননীয় স্পিকার, যেই ব্যক্তির মাসে ইনকাম 32,000 টাকা, তার বৎসরে গিয়ে ইনকাম দাঁড়ায় 3,84,000 টাকা, অর্থাৎ তিনি আয়করের সীমার মধ্যে চলে আসেন। কিন্তু যেই ব্যক্তি 32,000 টাকা মাসে ইনকাম করেন, তাকে কি বাংলাদেশের এই 10% মূল্যস্ফীতির সময় কোনোভাবেই এমনকি মধ্যবিত্তের কাতারেও ফেলা যায়? বর্তমানে গিনি সহগ 4.499, যেটা উচ্চ আয় বৈষম্যকে ইন্ডিকেট করে। মোট সম্পদের 58% মালিকানা 10% মানুষের হাতে এবং শীর্ষ 1% ধনীর হাতে যাচ্ছে 1/4 টোটাল সম্পদ। শুধু সেটাই নয়, আয়করের ক্ষেত্রে সরকারের যাবতীয় চাপ গিয়ে পড়ে সেই সব মানুষের ওপরে যারা ব্যাংকের মাধ্যমে বেতন পান, অর্থাৎ যাদের আয়কে সরাসরি ট্র্যাক করা যায়। কিন্তু যাদের আয়কে ট্র্যাক করা যায় না, এমন মানুষের সংখ্যাই বেশি এবং সে কারণে দেখা যায় বিগত 15 বছরে আমরা একজন জর্দা ব্যবসায়ী কাউস মিয়াকে
এক নম্বর হতে দেখেছিলাম ব্যক্তি খাতে ঋণ কি বলে আপনাকে ইনকাম ট্যাক্স দেওয়াতে। কিন্তু আমরা তো জানি যে বাংলাদেশে ওনার চেয়েও আরো অনেক 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 বেশি ধনী ব্যক্তি আছেন, কিন্তু তাদের কাউকে কিন্তু এক নম্বর করদাতা হিসাবে পাওয়া যায় নাই। অন্যান্য বারের মতো এবারও বাজেটে আয়কর সহ প্রত্যক্ষ করের হিস্সা 1/3 রাখা হয়েছে, অর্থাৎ বাকি 2/3 পরোক্ষ কর। ধনী গরিব সব মানুষের উপর সমানভাবে প্রযুক্ত হওয়া পরোক্ষ কর অবশ্যই ন্যায্যতার পরিপন্থী। আর সে কারণেই আমাদের মতো অর্থনীতির দেশগুলোকে সাধারণত প্রত্যক্ষ এবং পরোক্ষ করের অনুপাত 50-50 রাখা হয়। একটা সরকার কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য কতটুকু আন্তরিক সেটা বোঝা যায় তার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষায় বরাদ্দের পরিমাণ দেখলে। এই বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 1.8 আর স্বাস্থ্য খাতে 0.9%। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশের মতো দেশে জিডিপির অন্তত 5% স্বাস্থ্য খাতে ব্যয় হওয়া উচিত, আর ইউনেস্কোর মতে সেটা 6%। এর মধ্যেই আমরা জানি শিক্ষা এবং স্বাস্থ্য খাতে জিডিপির অনুপাতের ব্যয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন অবস্থানে অবস্থান করছে। স্বাস্থ্য খাতে বরাদ্দের চরম অপ্রতুলতার কারণে বাংলাদেশের স্বাস্থ্য খাতে ব্যয়ের ক্ষেত্রে ব্যক্তির খরচ 73% আর সরকার দেয় বাকি 63%। সে কারণে প্রতি বছর স্বাস্থ্য ব্যয় মেটাতে গিয়ে অন্তত 65 লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যায়। মাননীয় স্পিকার, শিক্ষায় আমরা শুনতে পাচ্ছি তৃতীয় আরেকটি ভাষা বাধ্যতামূলক করা হয়েছে। আমি বিনীতভাবে বলবো, তৃতীয় ভাষা বাধ্যতামূলক করবার আগে আমাদের নজর দেওয়া উচিত কেন প্রাথমিক পাশ করা একজন স্টুডেন্ট সঠিকভাবে রিডিং পড়তে পারে না, কেন জিপিএ 5 পাওয়া একজন স্টুডেন্ট শুদ্ধভাবে ইংরেজিতে একটা বাক্য গঠন করতে পারে না। আমি মনে করি ম্যান্ডারিন বা জার্মান শেখার আগে অন্তত ইংরেজি ভাষায় বেসিক পড়তে পারা, লিখতে পারা, বলতে পারার শিক্ষাটা আমাদের ছেলে মেয়েদেরকে দিলে তারা বিদেশের বাজারে যথেষ্ট ভালো দক্ষতার সঙ্গে কাজ করতে পারবে। মাননীয় স্পিকার, আমি এবার আমার এলাকার কথায় একটু আসি। আমাকে 2 মিনিট বাড়িয়ে দেবেন স্পিকার, কারণ আমি সরকারি দলেরও না, বিরোধী দলেরও না, কোন দলের হুইপ, চিফ হুইপই আমার দায়িত্ব নিতে চান না। মাননীয় স্পিকার, আমি আপনার স্পেশাল ডিসক্রিশনের দিকে তাকিয়ে আছি। মাননীয় স্পিকার, 2 মিনিট আমাকে বাড়িয়ে দেবেন। মাননীয় সদস্য, indeed you are independent, nevertheless you are given the highest amount of time, 12 minutes, no one got it. So far মাননীয় স্পিকার 2 মিনিট বাড়িয়ে দেবেন। 1 মিনিট দেয়া হলো, যেহেতু আমি মাঝখানে ইন্টারভেনশন করেছি। 1 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার এলাকায় 19টি ইউনিয়ন এবং এই 19টি ইউনিয়নে যে কমিউনিটি ক্লিনিকগুলো আছে সেগুলোকে আবার ভালোভাবে সচল করা, CHCP নিশ্চিত করা এবং ওষুধ যাতে নিশ্চিত করা হয়। উপজেলা হাসপাতালগুলোতে মাননীয় স্পিকার, আমি এই সংসদে বলেছিলাম যে হাসপাতাল নিজেই রোগীর আর চিকিৎসা কি করবে। সেই হাসপাতালগুলোর উন্নয়নের জন্য আমি স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ জানাবো তিনি যেন আমার 3টা উপজেলার যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেটাতে কিছুটা নজর দেন। রাস্তাঘাটের দুরবস্থার কথা আর কি বলবো মাননীয় স্পিকার, শীতকালে ধুলা আর বর্ষাকালে কাদার চোটে আমার ওরাইল এবং পাকশিমুলের যে ইউনিয়নগুলো আছে সেই ইউনিয়নগুলো রাজাপুর, রানীদিয়া, কাকুরিয়া, ধোবাজাইল, ধামাউড়া কিংবা তেলিকান্দি, জয়দরকান্দি, ফতেপুর, পরমান্দপুর, বড়িছড়া, হরিপুর, সাইটবাড়িয়া অবস্থা নিতান্তই খারাপ। আমাদের মাননীয় মন্ত্রী এখানে উপস্থিত আছেন, আশা করি তিনি এ বিষয়ে সদয় দৃষ্টি দেবেন। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য।